মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারটির আয়নীয় যৌগের ব্যাসার্ধ অনুপাত রেডিয়াস রেশিও এর ওপর আলোচনা করব। এটি এই চ্যাপ্টারের পার্ট 7 ভিডিও। আগের ভিডিওগুলো অবশ্যই দেখো। আমি ডেসক্রিপশানে এই চ্যাপ্টারের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেব। আজকের টপিক শুরু করার আগে তোমাদের কাছে আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এইচএসের কেমিস্ট্রি বিষয়ের পুরো সিলেবাস কভার করে A to Z আলোচনার ভিডিও এই চ্যানেলে পাবে। চলো আজকের টপিকটি শুরু করি। প্রথমে আমরা জেনে নেব ব্যাসার্ধ অনুপাত বা রেডিয়াস রেশিও কী। আয়নীয় যৌগে ক্যাটায়নের ব্যাসার্ধ ও অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতকে ব্যাসার্ধ অনুপাত বা রেডিয়াস রেশিও বলে। অর্থাৎ কিনা ক্যাটায়নের রেডিয়াস অফ ক্যাটায়ন টু দি রেডিয়াস অফ অ্যানায়ন, এই হলো আমাদের রেডিয়াস রেশিও। ক্যাটায়নের রেডিয়াসকে অ্যানায়নের রেডিয়াস দিয়ে ভাগ করলে আমরা রেডিয়াস রেশিও পাব। রেডিয়াস রেশিও সম্পর্কে কয়েকটি বিশেষ তথ্য আমাদের আলোচনার পূর্বে আমরা জেনে নেব। কেবলমাত্র আয়নীয় যৌগের ক্ষেত্রে রেডিয়াস রেশিও নির্ণয় করা হয়। 2, ক্যাটায়নের ব্যাসার্ধ যত বেশি হবে রেডিয়াস রেশিও তত বেশি হবে। আমরা দেখতেই পাচ্ছি ফর্মুলাতে ক্যাটায়নের রেডিয়াস উপরে আছে, অর্থাৎ যত বেশি হবে রেডিয়াস রেশিও তত বেশি হবে। 3, রেডিয়াস রেশিও বেশি হলে আয়নীয় যৌগের স্থায়িত্বতা তত বেশি হবে, অর্থাৎ ল্যাটিসের গঠন স্থায়ী হয়। এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এমসিকিউ এই টাইপের কোশ্চেনে, যে রেডিয়াস রেশিও বেশি হলে আয়নীয় যৌগের স্থায়িত্বতা বেশি হয়। আরেকটা বিষয় আমরা দেখলাম ফর্মুলাতে, যেটা আমরা 4 নম্বর তথ্য হিসেবে মনে রাখব, সেটা হলো যে উপরে ক্যাটায়নের রেডিয়াস, অর্থাৎ ক্যাটায়নের রেডিয়াস যত বেশি হবে রেডিয়াস রেশিও তত বেশি হবে। এটা আমরা আগেই বললাম। ক্যাটায়নের রেডিয়াস বেশি হলে রেডিয়াস রেশিও বেশি হবে এবং তাতে করে ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার বেশি হবে, অর্থাৎ ক্যাটায়নকে ঘিরে বেশি সংখ্যক অ্যানায়ন থাকবে। এবার আমরা 3টি বিষয় জানব, যে 3টি বিষয়ের উপর নির্ভর করে আমাদের আলোচনাটি এগোবে, যে আয়নীয় যৌগের স্থায়িত্বতা হওয়ার শর্ত কী। একটা আয়নীয় যৌগ কখন স্থায়ী হবে? আয়নীয় যৌগ তখন স্থায়ী হবে যখন সে 3টি শর্ত মেনে চলবে। শর্তগুলি কি কি? 1, ক্যাটায়ন ও অ্যানায়নগুলি পরস্পরকে স্পর্শ করে থাকবে। 2, একটি অ্যানায়ন অন্য অ্যানায়নকে এবং একটি ক্যাটায়ন অন্য ক্যাটায়নকে স্পর্শ করে থাকবে না। 3, ক্যাটায়নগুলিকে সর্বোচ্চ সংখ্যক অ্যানায়নের সংস্পর্শে থাকতে হবে, অর্থাৎ ক্যাটায়নের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি হতে হবে। তাহলে আমরা কি কি জানলাম? না, ক্যাটায়ন অ্যানায়নগুলোকে পরস্পরের সংস্পর্শে অর্থাৎ ক্লোজলি প্যাকিং থাকতে হবে এবং দুটো ক্যাটায়ন বা দুটো অ্যানায়ন কখনো পরস্পর সংস্পর্শে থাকবে না। 3, একটা ক্যাটায়নকে ঘিরে সর্বোচ্চ সংখ্যক অ্যানায়ন থাকবে, অর্থাৎ ক্যাটায়নের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি হবে। এই 3টি শর্ত মেনে চললে একটা আয়নীয় যৌগে স্থায়ী হয়। এই প্রসঙ্গে মনে রাখার বিষয়, অ্যানায়নগুলি দ্বারা প্যাকিং হবে। আমরা আগের ভিডিওতে দেখে এসেছি যে বিভিন্ন ডাইমেনশানে কিভাবে প্যাকিং হয়। তো সেই প্যাকিংয়ে অংশগ্রহণকারী যে কণাগুলো সেগুলো অ্যানায়ন হয় এবং ওই অ্যানায়নের মাঝে যে ফাঁকা জায়গা তৈরি হবে, ত্রিকোণীয় ফাঁকা, চতুস্থলকীয় ফাঁকা, অষ্টকতলকীয় ফাঁকা,
সেই ফাঁকাগুলোতে আমাদের ক্যাটায়নগুলো থাকবে। স্বাভাবিক, আমরা জানি যে ক্লাস 10এই জেনে এসেছি যে ক্যাটায়নগুলোর আকার ছোট হয় এবং অ্যানায়নগুলোর আকার বড় হয়। তো আয়নায়নগুলো দিয়ে যখন প্যাকিং হবে, সেই প্যাকিংয়ের মাঝে মাঝে যে ফাঁকা জায়গা তৈরি হবে, সেই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু ক্যাটায়নগুলো থাকবে। এবার আমরা বিভিন্ন আয়নীয় ক্লাসে রেডিয়াস রেশিও নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলেছি, যখন ক্যাটায়নের আকার যত ছোট হবে তার কোঅর্ডিনেশন সংখ্যা তত কম হবে, আর ক্যাটায়নের আকার যত বড় হবে তার কোঅর্ডিনেশন সংখ্যা তত বেশি হবে। অর্থাৎ আমরা যদি কল্পনা করি, যদি একটা ক্যাটায়ন ছোট হয় তো সেটাকে ঘিরে অ্যানায়নের সংখ্যা কমই হবে। এবারে সেটাকে ঘিরে যদি 3টে অ্যানায়ন থাকে এইভাবে, তাহলে তাতে করে কিন্তু অ্যানায়নগুলো পরস্পর স্পর্শ করে থাকবে, যেটা আয়নীয় যৌগের স্থায়িত্বতার ক্ষেত্রে অস্থায়ী হবে। অর্থাৎ স্থায়িত্বতার সেটা শর্ত নয়, অ্যানায়নগুলো একটু দূরে দূরেই থাকবে। তো সেই শর্ত ফিল আপ করতে যদি ক্যাটায়নটি খুবই ছোট হয়, তাহলে কিন্তু আমাদের যে কেলাসের জ্যামিতিক গঠনটি সরল রৈখিক বা লিনিয়ার হতেই হবে। তো তখন আমাদের যে রেডিয়াস রেশিও তখন আমরা বের করতে পারবো। এবার যদি ক্যাটায়নের আকার যখন একটু বেশি হবে, একটু বড় হবে, তখন কেলাসের জ্যামিতিক গঠনাকৃতি হবে ত্রিকোণীয় সমতলাকার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটায়নকে ঘিরে যে 3টি অ্যানায়ন থাকবে একেবারে কাছাকাছি। আগেই বলেছি অ্যানায়নগুলো পরস্পর স্পর্শ করে থাকবে না, তবু এখানে একেবারে প্রায় স্পর্শ করে অবস্থায় থাকবে, একবারে এক্সট্রিম ভাবে থাকবে। তাহলে এখানে আমরা কোঅর্ডিনেশন নাম্বার পাচ্ছি 3। তখন আমরা রেডিয়াস রেশিও যদি বের করাতে চাই, তাহলে আমরা এই 3টি অ্যানায়নের কেন্দ্রগুলোকে জয়েন করে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, যে ত্রিভুজটা হলো একটা সমবাহু ত্রিভুজ, তার 3টে বাহু সমান। অর্থাৎ এই যে কোণগুলো, এগুলো কিন্তু আমাদের 60 ডিগ্রি মনে রাখতে হবে। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের কোণগুলি 60 ডিগ্রির হয়। এবারে এই যে ক্যাটায়নটা থেকে যদি এই অ্যানায়নটার ব্যাসার্ধ আমরা দুটো কেন্দ্র যদি জয়েন করে দিই, এবার এই ক্যাটায়নের কেন্দ্র থেকে এই বাহুর উপর যদি আমরা একটা লম্ব টানি, তাহলে আমরা একটা যে ছোট্ট সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যেটাকে আমরা বাইরে লিখে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, যেটা এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হবে ক্যাটায়নের ব্যাসার্ধ ও এই অ্যানায়নের ব্যাসার্ধের সমষ্টির সমান, এবং এই ভূমিটি হবে অ্যানায়নের অর্থাৎ r মাইনাসের সমান। তাহলে আমরা এখন বলতে পারি যে এই যে কোণটি, এটি হলো 30 ডিগ্রি, কারণ ওই যে 3টি অ্যানায়ন ছিল তার কেন্দ্রগুলো যুক্ত করলে যে সমবাহু ত্রিভুজ পেয়েছিলাম, সেই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, তার এটা অর্ধেক কোণ অর্থাৎ 30 ডিগ্রি কোণ। এখন আমরা cos থিটা বা cos 30 ডিগ্রি সমান পাচ্ছি যে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা পাচ্ছি cos 30 ডিগ্রি সমান r মাইনাস বাই r মাইনাস প্লাস r প্লাস। এবার আমরা cos 30 ডিগ্রির মান বসিয়ে √3/2 পাচ্ছি। তাহলে √3/2 সমান r মাইনাস বাই r মাইনাস প্লাস r প্লাস। এবার আমরা কোণাকুনি গুণ করে পাচ্ছি √3/2 r মাইনাস প্লাস r প্লাস সমান r মাইনাস। এবার আমরা আরও অনেকটা সিম্পলিফিকেশান করে পাচ্ছি যে এদিকে আমরা আর মাইনাসগুলো একদিকে নিয়ে চলে যাচ্ছি ডান দিকে, তাহলে আমরা তখন আর মাইনাস কমন নিয়ে পাচ্ছি √3/2 আর প্লাস সমান আর মাইনাস
হোল 1 মাইনাস রুট 3/2। এবার আমরা আর প্লাস বাই আর মাইনাস অর্থাৎ রেডিয়াস রেশিও তখন আমরা পাচ্ছি 1 মাইনাস রুট 3/2 বাই রুট 3/2 সমান 0.155। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে রেডিয়াস রেশিওর মান যখন 0.155 হবে এবং তার বেশি হবে তখন যে কেলাসের জ্যামিতিক গঠন ত্রিকোণীয় সমতলাকার হবে, অর্থাৎ ত্রিকোণীয় সমতলাকার ভয়েডের মধ্যে ক্যাটায়ন থাকবে এবং তার রেডিয়াস রেশিও 0.155 হবে। এবং এর যদি কম হয় তখন আমাদের কেলাসের জ্যামিতিক গঠন হবে সরলরৈখিক, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 2। তাহলে তার রেডিয়াস রেশিও 0 থেকে 0.155 এর মধ্যে। এইভাবে যখন চতুস্থলকীয় ভয়েডের মধ্যে বা চতুস্থলকীয় ফাঁকের মধ্যে ক্যাটায়ন থাকবে, অর্থাৎ তার কোঅর্ডিনেশন নাম্বার 4 হবে, তখন এই একই রকমভাবে আমরা কিন্তু রেডিয়াস রেশিও বের করতে পারবো। আর তোমাদের রেডিয়াস রেশিও তেমন পরীক্ষায় বের করানো আসে না, আমি জাস্ট একটা বের করে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমাদের বের করতে হবে। তোমরাও এই একই রকমভাবে তোমরা রেডিয়াস রেশিও বের করতে পারবে, তোমাদের খালি এই রেঞ্জগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে যে চতুস্থলকীয় ফাঁকার মধ্যে যখন ক্যাটায়ন থাকবে তখন তার রেডিয়াস রেশিও হবে 0.255, অর্থাৎ 0.255 এর বেশি হলে তখন চতুস্থলকীয় ল্যাটিসের গঠন হবে এবং তার ভয়েডের মধ্যে ক্যাটায়নগুলো থাকবে। এবার একই রকমভাবে যখন ভয়েডের মধ্যে ভয়েডটি অষ্টকতলীয় হবে, অর্থাৎ চারপাশে 6টি অ্যানায়ন দিয়ে ঘিরে থাকবে একটা ক্যাটায়নকে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার যখন 6 হবে তখন তার রেডিয়াস রেশিও হবে 0.414, অর্থাৎ তখন তাহলে আমরা চতুস্থলকীয় যে ভয়েডে ক্যাটায়ন থাকলে তখন তার রেডিয়াস রেশিওর রেঞ্জ পাচ্ছি 0.414 থেকে 0.732 মধ্যে। এইরকমভাবে আমরা বিসিসি বা বডি সেন্টার্ড কিউবিক ল্যাটিস বা দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসের আমরা কোঅর্ডিনেশন নাম্বার সেখানে 8, অর্থাৎ একটা ক্যাটায়নকে ঘিরে 8টি অ্যানায়ন থাকবে এবং তখন তার রেডিয়াস রেশিও হবে 0.732। তাহলে আমরা এই রকমভাবে আমরা এখানে রেঞ্জ পাচ্ছি যে অষ্টকতলীয় ভয়েডে ক্যাটায়ন যখন থাকবে তার রেডিয়াস রেশিও রেঞ্জ 0.732 থেকে 1 এর মধ্যে। তাহলে এবার আমরা এই পুরো বিষয়টা এই টেবিলের মাধ্যমে মনে রাখব, যেখানে আমরা বিভিন্ন টাইপের যে ফাঁকা অর্থাৎ ভয়েডের অর্থাৎ বিভিন্ন টাইপের ল্যাটিসের জ্যামিতিক গঠনের উপর ভিত্তি করে তাদের রেডিয়াস রেশিও, কোঅর্ডিনেশন নাম্বার এবং এই ধরনের ল্যাটিসের উদাহরণ আমরা জানব এই টেবিলের মাধ্যমে। এখানে দেখতেই পাচ্ছি এক এক করে। তোমরা এই টেবিলটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি আর এই ভিডিওটাকে লম্বা করছি না, এখানে আমরা সমস্ত তথ্যগুলো এক জায়গায় পেয়ে যাচ্ছি। এই টপিকের উপর আলোচনাটি এখানেই শেষ করছি। এই টপিকের উপর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়া আমার ফেসবুক পেজ, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, লিঙ্কটি ক্লিক করে আমার ফেসবুক পেজ লাইক করো এবং ওখানেও তোমরা প্রশ্ন পাঠাতে পারো, আমি তোমাদের উত্তর দেব। তাহলে এখানেই আজকের ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ।